MH370. The MH370. Ladies and gentlemen, this is your captain speaking. 8 মার্চ 2014 এটা এমন এক রাত ছিল যেটা পৃথিবী কখনো ভুলবে না। মালয়েশিয়া এয়ারলাইন্সের একটা বিমান MH370 কুয়ালা থেকে বেজিংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। 239 প্যাসেঞ্জার তাদের নিজেদের স্বপ্ন নিয়ে এই বিমানে উপস্থিত ছিলেন, কিন্তু এই যাত্রা তার গন্তব্যস্থলে কখনো পৌঁছাতে পারেনি। ঠিক রাত 1:19-এ বিমান থেকে এক অদ্ভুত মেসেজ আসে। মেসেজে ছিল কেবলমাত্র গুড নাইট। মালয়েশিয়ান এই বিমান MH370 এটা লাস্ট বারের মতো যোগাযোগ ছিল ককপিটের সাথে। তারপর এটা রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গোটা পৃথিবীর লোকেদের জন্যে এটা এক অবিশ্বাস্য রহস্যে পরিণত হয়। তাহলে কি হয়েছিল সেই দিন রাতের বেলায়? এটা কি কোনো টেকনিক্যাল ইস্যু ছিল, নাকি কোনো প্ল্যান করা হাইজ্যাক? ফ্লাইট MH370-এর এই অদৃশ্য হয়ে যাওয়া ঘটনা গোটা বিশ্বের এভিয়েশন এক্সপার্ট আর ইনভেস্টিগেটরদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। এরপর পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক সার্চ অপারেশন শুরু করা হয়। ভারত মহাসাগরের 1,20,000 বর্গ কিলোমিটারে সব কিছু তন্ন তন্ন করে খোঁজা হয়। সাবমারিনস, ড্রোনস এবং স্যাটেলাইটস সব অত্যাধুনিক জিনিসের প্রয়োগ করা হয়, কিন্তু MH370-এর একটা টুকরো পর্যন্ত পাওয়া যায় না। একটা বিমান যেটা লম্বা ছিল প্রায় 63 মিটার আর ওজন ছিল 240 টন, পুরো মহাসাগরে কি করে অদৃশ্য হয়ে যেতে পারে? ইনভেস্টিগেটরসরা নানা রকম থিওরি বার করতে শুরু করে। এক থিওরি এটা বলে যে এই প্লেনটা অটো পাইলট মোডে জ্বালানি শেষ হয়ে যাওয়া পর্যন্ত উড়তে থাকে এবং তারপর ক্র্যাশ হয়ে যায়। অন্যদিকে মানুষেরা এটা বলেন যে পাইলট ইচ্ছা করে এটাকে জলেতে ক্র্যাশ করায়, একটা আত্মঘাতী মিশনের রূপে। যখন এই বিমানটি সাউথ চায়না সির ওপরে ছিল, তখন এটি ATCর সেকেন্ডারি সার্ভাইল্যান্স রাডার থেকে কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে যায়, কিন্তু মালয়েশিয়ার মিলিটারি রাডার সিস্টেম ওই বিমানটিকে পরবর্তী 1.5 ঘন্টা নাগাদ ট্র্যাক করে। তখন এটাতে ধরা পড়ে যে এটা বেজিংয়ের কাছে যেয়ে একটু বাম দিকে মুড়ে যায়। কিন্তু এটা বাম দিকে কেন গেল? আর একটা শকিং নিউজ এটা ছিল যে এই বিমানের ট্রান্সপন্ডার ম্যানুয়ালি বন্ধ করা হয়েছিল। এটা কোনো দক্ষ কর্মী করতে পারে, কিন্তু এটা কেন বন্ধ করা হয়েছিল এবং এটা বন্ধই বা কে করল? পাইলট না কো পাইলট? ট্রান্সপন্ডার বিমানের এমন একটি যন্ত্র যার দ্বারা আমরা ATC মানে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে কথা বলতে পারি। 2015 আর 2016-র মধ্যে ভারত মহাসাগরের বিভিন্ন দ্বীপে, যেমন রিইউনিয়ন দ্বীপ, মোজাম্বিক দ্বীপ, এই সমস্ত জায়গায় কিছু বিমানের টুকরো দেখতে পাওয়া যায়। এই সমস্ত টুকরোর মধ্যে একটা বিমানের ডানা দেখতে পাওয়া যায়, যাকে ইংরাজিতে ফ্ল্যাপেরন বলা হয়। তারপর এটা অফিসিয়ালি কনফার্ম করা হয় যে এই বিমানের ডানা আসলে MH370-এরই ছিল। তারপর ইনভেস্টিগেটররা ককপিট রেকর্ডিং আর বিমান চালকের পাস্ট ব্যবহারের ওপর নজর দেয়। ক্যাপ্টেন জাহারিন আহমেদ খান একজন এক্সপিরিয়েন্স বিমান চালক ছিলেন, কিন্তু সিমুলেটরের ডাটা একটা অদ্ভুত তথ্য আমাদের কাছে তুলে ধরে। এটা ট্র্যাক করার পর ধরা পড়ে যে এই বিমান ভারতীয় মহাসাগরের দিকে যায়। এটাই ইনভেস্টিগেটররা বুঝতে পারছিলেন না যে এটা বেজিংয়ে যাওয়ার বদলে বাম দিকে কেন গেল। আর একটা হতবাক করা জিনিস ছিল পাইলটের পার্সোনাল জীবনে টেনশনের ঘটনা। এটার ফলে এটার উপর আরও জোর আসে যে পাইলটই এই বিমানটিকে ক্র্যাশ করিয়েছিল। ভারতীয় মহাসাগর পৃথিবীর মধ্যে সবথেকে ভয়ঙ্কর সমুদ্রের মধ্যে একটা। এই মহাসাগরের এক একটা জায়গা এত গভীর যে সেখানে কোনো সাবমারিনস আর সোনারও পৌঁছাতে পারবে না। হতে পারে এই কারণেই বিমানের ধ্বংসাবশেষ ভবিষ্যতে আর কখনো পাওয়া যাবে না। টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেতে প্রায় 70 বছর লেগে গেছে।
তাই এই বিমানের ধ্বংসাবশেষ পেতেও এখনও 100 বছর লাগতে পারে। এর পরেও ইনভেস্টিগেটররা হার মানছে না। 2024-এর লাস্টের দিকে একটা নতুন সার্চ অপারেশন অ্যানাউন্স করা হয়েছে ওশেন ইনফিনিটি নামে এক প্রাইভেট কোম্পানির দ্বারা, যারা অত্যাধুনিক রোবোটিক আর সোনার টেকনোলজি ইউজ করে। সোনার হলো এমন একটা টেকনোলজি যেটাতে শব্দধ্বনির মাধ্যমে সমুদ্রের নিচে থাকা সমস্ত অবজেক্টকে আইডেন্টিফাই করা হয়। এখন এরা একটা নতুন জায়গায় তদন্ত করবে। 15,000 বর্গ কিলোমিটার এই এলাকায় একটা অদ্ভুত শব্দ শুনতে পাওয়া যায়। তাহলে এই শব্দ কি ওই বিমানের ক্র্যাশ হওয়ার শব্দ ছিল? তাহলে কি এবার আমরা এই বিমান কিভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা আমরা জানতে পারব। এই নতুন ইনভেস্টিগেশনের ওপর আরও একবার গোটা পৃথিবীর লোক তাকিয়ে আছে। এই ঘটনা বিমান নিয়ন্ত্রণকারীদের একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এরপর IATA আর ICAO নামক কোম্পানি নতুন করে ট্র্যাকিং সিস্টেম ইমপ্লিমেন্ট করে, যাতে বিমানগুলোকে লাইভ ট্র্যাক করা যায়। এখনকার দিনে আরও অত্যাধুনিক প্রযুক্তি যেমন SpaceX কোম্পানির দ্বারা স্টারলিং স্যাটেলাইটের মাধ্যমে বিমানগুলোকে ট্র্যাক করা হচ্ছে। ওই সমস্ত বিমানে থাকা 239 প্যাসেঞ্জারদের পরিবারের জন্য এটা একটা বিমান ক্র্যাশ ছিল না, এটা এখন কখনো না শেষ হওয়া দুঃখে পরিণত হয়েছে। কেউ কেউ নিজেদের আপনজনের অপেক্ষা করতে করতে ডিপ্রেশনে চলে যায়। এই বিমান অদৃশ্য হয়ে যাওয়ার পর তাদের পরিবারের সমস্ত লোকেদের সোশ্যাল মিডিয়ায় এক আর্তনাদ দেখে পুরো পৃথিবীর মানুষদের দুঃখে ফেলে দেয়। কিছু পরিবার তো এখনও বিশ্বাস করে যে তাদের আপনজন একদিন নিশ্চয়ই আসবে, আর কেউ কেউ শুধু জবাব চায়, এমন একটা জবাব যেটা তাদের দুঃখকে একবারে হালকা করতে পারে। এই MH370 বিমানের রহস্যতা শুধু একটা রহস্যই নয়, এটা মানুষের বিজ্ঞানের সীমার একটা পরীক্ষা আর শাস্তি। এখনও পর্যন্ত ছোটোখাটো কিছু প্রমাণ পাওয়া গেছে এই বিমানের ক্র্যাশের ওপর, কিন্তু এখনও তেমন কোনো বড়সড় প্রমাণ পাওয়া যায়নি। যত এই ইনভেস্টিগেশন আরও গড়াতে থাকবে, আমরা নতুন নতুন প্রমাণ পেতে থাকব এই বিমানের অদৃশ্যতার ওপর। সম্প্রতি আজারবাইজানের প্লেন ক্র্যাশও মানুষের মনে একটা দুঃখের ছাপ ফেলেছে। ভবিষ্যতে এই সমস্ত ঘটনা থেকে বাঁচার জন্য আমাদের আরও অ্যাডভান্স টেকনোলজির ওপর কাজ করতে হবে। তো এটা ছিল আজকের ভিডিও মালয়েশিয়া এয়ারলাইন্স MH370 বিমানের রহস্যের ওপর। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর এই ভিডিওটাকে যতটা পারেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রহস্যের সাথে।